রাজ্য বিজেপিতে বাড়ছে বিদ্রোহের সুর। এবার বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা কার্যকরী কমিটি থেকে গণ ইস্তফা দিলেন 15 জন নেতা নেত্রী। এদিকে এক বছরের মধ্যেই বিজেপিতে মোহভঙ্গ হলো সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের, আর এ নিয়েই তুঙ্গে উঠেছে তরজা। একদিনে পদ্ম শিবিরে জোড়া অস্বস্তি। একদিকে জেলা সংগঠন থেকে গণ ইস্তফা, অন্যদিকে বছর ঘুরতে না ঘুরতেই বিজেপির প্রতি মোহভঙ্গ হলো সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ির পর উত্তর 24 পরগনা। দিন যত এগোচ্ছে ততই জেলায় জেলায় বিজেপিতে চড়া হচ্ছে বিদ্রোহের সুর। এবার বিক্ষোভের আঁচ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলায়। জেলা সভাপতি তাপস মিত্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে গণ ইস্তফা দিলেন 15 জন পদাধিকারী। ইতিমধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গণ ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তারা। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে কামিনী কাঞ্চন যোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে পদত্যাগপত্রে। বলা হয়েছে, দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি। নিজের পছন্দ মতো লোকেদের বিভিন্ন পদে বসানো, এমনকি তৃণমূলের সঙ্গে আঁতাতেরও অভিযোগ করেছেন বিজেপির বিদ্রোহীরা। এখনো পর্যন্ত উনি জেলা সভাপতি হওয়ার পর থেকে না আমাদের মন্ডলের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে, না আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওই টিএমসি থেকে আজকে দুদিনের জন্য আসলো, এসেছে সেই জায়গা পূরণ করে দিয়ে অবশ্যই স্বেচ্ছাচারিতার মতো চলে বেরিয়ে গেল। ওইসব কর্মী আমাদের দরকার নেই। বিষয়টা হচ্ছে এখনো আমার জানা নেই কারা এই ইস্তফা দিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার কাছে আমি কোনো চিঠি পাইনি। আর মহিলা সংক্রান্ত যে অভিযোগ হয়েছে কামিনী কাঞ্চন, সুতরাং যদি কেউ প্রমাণ করতে পারে এই ধরনের কোনো ঘটনা, তাহলে আমি মাথা পেতে নেবো। কারণ আমি এই ধরনের টাকা দিয়ে একটা যদি প্রমাণ দেখাতে পারে যে টাকা দিয়ে টিকিট নিয়েছি, আমি রাজ্য সভাপতিকেও আমি বলেছি যে প্রমাণ করুন, যে শাস্তি দেবেন আমি মেনে নেবো। আমাদের কাছে পৌঁছয়নি, রেজিগনেশন এখন পৌঁছো, কোথায় দিয়েছে আমাদের কাছে জানা নেই। আর দিয়ে থাকলে পরে সেগুলো বিষয়ে চিন্তা ভাবনা করা হবে, পার্টি চিন্তা ভাবনা করছে। সভাপতি এইভাবে পরিবর্তন হয় না বিজেপিতে, যে কেউ রেজিগনেশন দিলে বলে সভাপতি পরিবর্তন হয়ে যাবে, ওরকম বিজেপিতে হয় না। দলের শৃঙ্খলা সর্বোপরি, সেই শৃঙ্খলা মেনে সবাইকে চলতে হবে। এদিকে এক বছরের মধ্যে বিজেপিতে মোহভঙ্গ হয়েছে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, কথা না বলেই তাকে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে। এরপরই এ নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ট্যাগ করে টুইট করেছেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আমি পার্টি ছেড়ে দিয়েছি এবং তার জন্য ছাড়ার জন্য আমি রাজনৈতিক পদে যে আমাকে পদটা দিয়েছিলেন তার থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি। অনেকদিন ধরেই আমার সাথে ওনাদের কোনো যোগাযোগ নেই এবং একটা দূরত্ব তৈরি হয়েছে। এখানে কাজ করার কিছু সুযোগ পাওয়া যাবে, কালচারাল কাজ, আমি যে বিষয় নিয়ে কাজ করি। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, সেখানে হয়তো সেই সুযোগটা হয়তো নেই। বিজেপিতে একটা মুসল পর্ব শুরু হয়ে গিয়েছে। কে ক্ষমতায় থাকবে, কে দলের কমিটিতে থাকবে, গোটা ঝামেলাটা ওদের হচ্ছে এই গোষ্ঠীবাজির ঝামেলা। সব মিলিয়ে গেরুয়া শিবিরের অন্দরে যে ক্ষোভের আগুন জ্বলছে তা থামার কোনো লক্ষণ নেই। সমীরণ পাল, দীপক ঘোষ, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। পাট সংকট নিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় অর্জুন সিং। ললিপপ দেখিয়ে লাভ হবে না, এসব ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চলবে, হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের। ওনাকে আমরা প্রথমেই এটা বোঝাতে পেরেছি, ফার্স্ট টাইম আমি এর আগে আমি পারিনি, এবার কিন্তু ফার্স্ট টাইম এটা বোঝাতে পেরেছি কি 3:1 লড়াই আছে। উনি ফুললি কনভিন্স। তারপরে উনি টেক্সটাইল সেক্রেটারিকে বলেছেন, টেক্সটাইল সেক্রেটারি পয়েন্ট ওয়াইজ আমাদের সঙ্গে আলোচনা করবে। সোমবারে টাইম হয়েছে 11টার সময়। আন্দোলনের মতন চলবে, যতক্ষণ পাই না ততক্ষণ আন্দোলন। এইসব ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। বহু ললিপপ আমরা দেখেছি, বহু ললিপপ আমরা পেয়েছি, আমরা অনেক নেগোসিয়েশনে ললিপপ দেখেছি, লাস্ট আওয়ারে গিয়ে ধারাশায়ী হয়ে যায়। ওইসব নিয়ে আমি বিশ্বাস করিনি। আমরা অরিজিনাল, যেটা একটা ভাষা বলবো, চটকালিয়া আমরা আছি, অরিজিনাল চটকলের লোক। আমার জন্ম হয়েছে ওই চটকলে, আমি ওখানে রাজনীতি শিখেছি। আর চটকলে এরকম অনেক কথা হয় আর লাস্টে লোক ব্যাক করে যায়। সেই জন্য আন্দোলন কোনোদিন আটকায় না, আন্দোলন চলবে আর ব্যাপকভাবে আন্দোলন চলবে, এটা শর্ট আউট না হবে। বাংলার সমস্যা সমাধানে দিল্লির বিজেপি বন্ধু নয়, মানুষের স্বার্থে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তারা এখন বুঝতে পারছেন। মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। হঠাৎ বিজেপিতে চলে যাওয়া তৃণমূল থেকে
তারা অনেকে আজকে বুঝতে পারছেন যে পাট শিল্প বলুন বা বিভিন্ন জিনিস বাংলার স্বার্থে, বাংলার দাবিতে, বাংলার সমস্যার সমাধানে দিল্লির বিজেপিটা বন্ধু নয়। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই লাগে এই সমস্যার সমাধানের জন্য। এটা অর্জুন সিং চ্যাপ্টারের মূল নির্যাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আন্দোলন করতে হয়। এটা বিজেপিতে যারা বা তৃণমূলে নেই যারা, তারা যত তাড়াতাড়ি বাকিরা বুঝে যান, বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ বুঝে গিয়েছেন, বাকিরা যত তাড়াতাড়ি বুঝে যান ততই ভালো। অর্জুন সিংহের কি অবস্থান তা তিনিই বলতে পারবেন, দলের কোনো সমস্যা নয়। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, সমস্যার সমাধান আমরাও চাইছি, সমাধান হোক। সমস্যাটা কোথায় আছে সেটা বোঝা দরকার। তো আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সবাই কথা বলেছেন, আশা করি সমস্যার সমাধান হবে। কখন উনি চাপ সৃষ্টি করছেন, কখন উনি বলছেন অর্জুন সিং এর অবস্থান নেই, অর্জুন সিংই বলতে পারবেন, পার্টির কোনো সমস্যা নেই। পাট শিল্পকে ধ্বংস করতে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, তোপ সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। तो इस सरकार की जो रुझान है कि जूट को ख़त्म करके सिंथेटिक फाइबर को जो है प्रोत्साहन दे, और उसके चलते हुए और किसको फ़ायदा होता है सिंथेटिक फाइबर से वो भी सबको पता है, उनके खास मित्र जो है, हाँ, उनके फ़ायदे के लिए इस तरीके की नीतियाँ अपना रहे हैं। हम कहते हैं ये सीलिंग को हटाइए आप अगर ओपन मार्केट की बात कहते हो और उसकी हिमायत करते हो आप, तो इस तरीके की सीलिंग क्यों लगाए हो आप? तो इसको हटाइए और जो मार्केट के अंदर जो भी है, मतलब जूट की भविष्य क्या होगा वो तय होगा। পরের খবরে আসবো। বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জট অব্যাহত। বাবুলের অনুরোধে সাড়া দিলেন না রাজ্যপাল। গণমাধ্যমে স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে এহেন অনুরোধ সংবিধানের পরিপন্থী। সংবিধান মেনেই ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করানোর দায়িত্ব। বাবুলের টুইটের পরই পাল্টা টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। দ্রুত শপথের জটিলতা কাটাতে টুইট করে রাজ্যপালের কাছে আর্জি জানান বাবুল। বালিগঞ্জের মানুষের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে বালিগঞ্জ বিধায়ক শূন্য। শপথ বাক্য পাঠ করাতে দয়া করে স্পিকারকে অনুমতি দিন, যাতে আমি কাজ শুরু করতে পারি। রাজ্যপালকে ট্যাগ করে টুইট করেন বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। কি বলেছেন বাবুল সুপ্রিয় দেখব। मैं समझता हूं कि डिप्टी स्पीकर साहब ने जो बात कही है कि क्योंकि स्पीकर साहब अवेलेबल है, तो शायद उनको ही ये जो है दायित्व देना चाहिए था। मैं उसके साथ मतलब सहमत हूँ, ये मानते हुए भी, ये जानते हुए भी कि स्पीकर साहब चाहे तो लीडर ऑफ अपोजिशन से भी मेरे शपथ ग्रहण करा सकते हैं, क्योंकि आर्टिकल 188 की जो उन्होंने बात की है, इट इज़ एब्सोल्युटली हिज प्रेरोगेटिव, वो किंग से मेरा शपथ ग्रहण कराना चाहते हैं। लेकिन अगर उनको ऐसा लगता है कि 11 दिन के बाद मैंने स्पीकर साहब को चिट्ठी लिखी कि कृपा जो है मेरा ओथ ग्रहण के लिए जो भी कार्रवाई होनी चाहिए उसको अगर आप करें तो मुझे अच्छा लगेगा। तो एक इलेक्टेड एमएलए होने के नाते अंडर द सर्कमस्टेंसेस अगर आप देखें तो इसमें कोई कॉन्स्टिट्यूशन में कहीं ऐसा तो लिखा नहीं है कि मैं स्पीकर साहब को ऐसा नहीं लिख सकता हूँ। রামপুরার মহকুমা হাসপাতালে মৃত্যু হলো অগ্নিদগ্ধ আতাহার বিবির। বগটুই কাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন ওই মহিলা। এর ফলে বগটুই হত্যাকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। সিবিআই এর উপস্থিতিতে হয় ময়নাতদন্ত। শেষ হলো 40 দিনের লড়াই। রামপুরহাট কাণ্ডে মৃত্যু হলো আরও এক অগ্নিদগ্ধ মহিলার। প্রায় 6 সপ্তাহ লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিকাণ্ডে জখম ও হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী আতাহার বিবি। আবার স্বজন হারানোর যন্ত্রণা বগটুইয়ের পূর্বপাড়ায়। 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তারপরই শুরু হয় গ্রামের তাণ্ডব। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত দগ্ধ হয়ে শিশু মহিলা সহ 8 জনের মৃত্যু হয়। জখম হন আতাহার বিবি সহ বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পরের দিন 22শে মার্চ রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি হন আতাহার। হাসপাতাল সূত্রে খবর, বছর 50-এর মহিলার শরীরের 25% পুড়ে যায়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোররাতে থেমে যায় তাঁর লড়াই। আতাহারের আগে 28শে মার্চ মৃত্যু হয় এক অগ্নিদগ্ধ মহিলার। ফলে বগটুই হত্যাকাণ্ডে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 10।
মাকে পুড়িয়ে দিয়েছিল, 9 জন মারা গেছে, আর আমার মাই অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিল, আজকে 3টের সময় মারা গেল। ওদের যেন শাস্তি হয়, ওদের যেন ছাড়া না পড়ে, আর লালুনকে যেন ধরা হয়, ইমিডিয়েটলি যেন লালুনকে ধরা হয়। বগটুই হত্যাকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। আগে অন্যতম প্রত্যক্ষদর্শী আতাহার বিবির বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই দিন মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান সিবিআই এর 3 আধিকারিক। সিবিআই আধিকারিকদের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত। তবে মৃতদের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের যারা চক্রী তাদের কয়েকজন এখনো রয়েছেন গ্রামে। তাদের গ্রেফতারের আর্জি জানিয়েছে অগ্নিকাণ্ডের মৃতদের স্বজনেরা। মিলনের বেটা রানা সব থেকে মানে প্রত্যেকটি ঘরে আগুন দিতে সব জায়গায় নাম আর উঠিয়েছে। টোটোতে করে তেল নিয়েছে বাপ মিলন, উনি বাড়িতে আছেন, তো যেমন ওনাকে অবশ্যই তোলা হয়। আরও আসামি যারা, যেমন আমাদের এফআইআরে ডিটলের নাম আছে, সিটলের নাম আছে, এরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এগুলো যেন তোলে। বগটুই হত্যাকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যে মৃত্যু হলো আরও এক প্রত্যক্ষদর্শীর। নান্টু পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। কোচবিহারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের মধ্যে বিরোধ চরমে। কাকে কাকে ল্যাং মারেনি, আমাকে ল্যাং মারলো ঠিক আছে, মিহির গোস্বামীকে শুধু ল্যাং মারলো না, দল থেকে তাড়ালো। তারপরে বিনয় বর্মনের ঘাড়ে চেপে বসলো, তাকে দল থেকে তাড়ালো, তারপর নিজেই বসলেন আসনে, তারপর চলে গেলেন। গিরীন্দ্রনাথ বর্মন এলেন, ভালো মানুষ, সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এর মধ্যে কবে ফিতে কেটে দিয়েছে গিরীন্দ্রনাথ বর্মনও বুঝতে পারেননি, আমরাও বুঝতে পারিনি। কোচবিহার তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের। কি বললেন রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় কি বললেন, পরপর দেখুন। কাকে কাকে ল্যাং কে মারেনি, কি একটা লোক আমাকে ল্যাং মারলো ঠিক আছে, মিহির গোস্বামীকে ল্যাংই শুধু মারলো না, দল থেকেই তাড়ালো। তারপরে বিনয় বর্মন তার ঘাড়ে চেপে বসলো, তাকে দল থেকে তাড়ালো। বিনয়ের পরে কে আসলো? বিনয়ের পরে উনি নিজেই আসলেন, ঠাকুর নিজেই বসলেন আসলে। বসে তো এক কুশিয়া ঠাকুর, সে ঠাকুর এক কুশিয়া চলে গেল। গিরেন বাবু আসলেন, ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ, ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এই চলতে যে কখন যে ফিতা কাটি দিছে, সুইটা কাটি দিছে, গিরেনদা বুঝির পায় নাই, আমরাও বুঝির পাই নাই। একজন কর্মী মাত্র, দলের নির্দেশ মতো কাজ করার চেষ্টা করছি। আমার ব্যবহারে কেউ আহত হলে আমি দুঃখিত। আমি দলের সিনিয়র লিডারদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। দলটা সকলে মিলে একসঙ্গে আমরা করব, নেত্রীর নির্দেশেই। মিটিং রয়েছে আগামী কয়েকদিন বাদে, সেখানেই সমস্ত বিষয়ে আমি খোলসা করে বলব। রাজ্যে করোনায় ফের মৃত্যু। একদিনে করোনায় আক্রান্ত 53 জন, মৃত্যু হয়েছে একজনের। করোনা সংক্রমণ বাড়তে থাকলে মহারাষ্ট্রে মাস্ক বাধ্যতামূলক করা হবে, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও আন্দামান নিকোবর করোনা মুক্ত। 23 এপ্রিলের পর কেউ করোনায় আক্রান্ত না হওয়ার খবর। পরের খবরে আসবো। কালবৈশাখী ঝড়ে পূর্ব মেদিনীপুরে ফসলের ব্যাপক ক্ষতি, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি দফতর। আর অন্যদিকে গতকাল নন্দীগ্রামে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডব, প্রচন্ড ঝড়ের সঙ্গে অঝোরে বৃষ্টি। স্বস্তির মাঝেই দিশেহারা অবস্থা পূর্ব মেদিনীপুরের এগরার কৃষকদের। কোথাও ঝরে গেছে ধানের শীষ, কোথাও আবার বৃষ্টির জমা জলে ডুবে গেছে মাঠে কেটে রাখা ধান। ধান কেটে ঘরে তোলার আগেই কয়েক মিনিটের ঝড়ে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা জমির ফসল। কৃষকদের দাবি, ঋণ নিয়ে চাষ করেছিলেন, ঝড়ে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় আতান্তরে পড়েছেন তারা। এই মুহূর্তে আমরা যে কি করব, এখন ঝড়ে ধান তো ঝরেছে যা ঝরেছে, তারপরে একদম লেপ্টে গেছে, একদম শুয়ে গেছে। আমরা এখন খুব চিন্তায় আছি এবং ধানের উপরে জল হয়েছে, মনে অঙ্কুরিত হয়ে যাবে মনে হয়। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রচন্ড গরম থেকে কালবৈশাখী স্বস্তি দিলেও অনেকের জীবনে ডেকে এনেছে চরম বিপর্যয়। শনিবার নন্দীগ্রামের দেবীপুরে বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়। এরা দুজনেই হরিপুর অঞ্চলের বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে যাতে আর্থিক সাহায্য দেওয়া যায় এবং ক্ষয়ক্ষতির যে নিয়মটা আছে 2 লক্ষ টাকা, সেটা যাতে দেওয়া যায়
তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। ঝড় বৃষ্টির সময় গাছের ডাল মাথায় পড়ে পূর্ব মেদিনীপুরের নয়নায় মৃত্যু হয় এক নাবালকের। ঋত্বিক প্রধান ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।